নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের আরও একটি নতুন পর্বে। এই পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো মন্দির নগরী অম্বিকা কালনা। অম্বিকা কালনা কিন্তু খুব সুন্দর শহর। রেলওয়ের মাধ্যমে হাওড়া এবং শিয়ালদা দুটি জায়গা থেকেই আপনারা পৌঁছে যেতে পারেন অম্বিকা কালনা। সেই ক্ষেত্রে শিয়ালদা থেকে যদি আপনারা যান, আপনাদের মাত্র একটি লোকাল ট্রেন রয়েছে যেটি সরাসরি পৌঁছে দেবে অম্বিকা কালনায় সকাল 8:10 ভাড়া 25 টাকা। হাওড়া থেকে অম্বিকা কালনা যাওয়ার বেশ কয়েকটি ট্রেন রয়েছে। হাওড়া কাটুয়া লোকাল ধরে আপনারা সহজেই পৌঁছে যেতে পারেন। সেই ক্ষেত্রেও ভাড়া মূলত 25 টাকা। অম্বিকা কালনা স্টেশনে নেমে একটি টোটো বুক করে ফেলুন এবং ঘুরে দেখুন প্রাচীন এই শহরকে। আগের একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম এই অম্বিকা কালনা কিন্তু নবদ্বীপের কাছাকাছি অবস্থিত এবং এই নবদ্বীপ ছিল প্রাচীন বাংলার শিল্প সংস্কৃতি চর্চার একেবারে পীঠস্থান। এই পীঠস্থান হওয়ার কারণে এই নবদ্বীপকে কেন্দ্র করে তার আশেপাশের বেশ কিছু শহরে সেই প্রাচীন বাংলা শিল্পচর্চার কিছু নিদর্শন দেখা যায়। এখন আমরা রয়েছি অম্বিকা কালনার বেশ প্রসিদ্ধ এবং জাগ্রত একটি শিব মন্দিরে। এই মন্দিরটি 108টি শিব মন্দির নামে খুবই প্রসিদ্ধ। এখানে দুটি ভাগে সর্বমোট 108টি মন্দির রয়েছে। ওই হচ্ছে সামনে একটি গোলাকার এরিয়া, ওখানে রয়েছে 34টি মন্দির, আর বাইরের এই বিশাল বৃত্তাকার এরিয়ায় রয়েছে 74টি মন্দির। দুটি জায়গায় আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যদি আপনাদের বলি, সম্রাট তেজ বাহাদুর 1809 সালে এই মন্দির তৈরি করেছিলেন, যার বয়স বর্তমানে 200 বছরেরও বেশি। কিন্তু মন্দিরটি দেখে কিছুটা হতাশই হলাম। প্রাচীন বাংলার এত সুন্দর একটি নিদর্শন শিল্পের এবং ভাস্কর্যের, তার যত্ন সেরমভাবে নেওয়া হয় না। চারিদিকে রংচটা এবং মন্দিরগুলি কিছু কিছু জায়গায় ক্ষয় হয়ে গেছে। মেনটেন্যান্সের নামে কিচ্ছু করা হয় না। চলুন দেখা যাক সামনের বৃত্তাকার এরিয়া। আর হ্যাঁ, এই মন্দিরের একটি বিশেষত্ব যদি আপনাদের বলি, এই মন্দিরে যে শিবলিঙ্গগুলি রয়েছে, শিবলিঙ্গ একটি সাদা রঙের, একটি কালো রঙের। এই সাদা কালো রঙের সমন্বয়ে মহাদেব বিরাজ করেন এই 108টি শিব মন্দিরে। শিবরাত্রি এবং যে বিশেষ শিব উৎসবগুলি হয় সেই সময় কিন্তু সাজিয়ে তোলা হয় এই 108টি শিব মন্দির। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তগণ আসেন এই বিশেষ মন্দির দর্শনে। আর এই যে সামনে একটি কুয়া রয়েছে, এই কুয়ার কিন্তু এক বিশাল ইতিহাস রয়েছে। এই যে সুবিশাল কুয়োটি আপনারা দেখছেন, এটি মূলত একটি সুড়ঙ্গেরও কাজ করত প্রাচীনকালে যখন রাজরাজাদের সময় ছিল, তখন এই কুয়ো থেকে পালিয়ে একেবারে গঙ্গায় যাওয়া যেত। ছোট্ট একটি সুড়ঙ্গ ছিল, কুয়ো থেকে নেমে সেই সুড়ঙ্গ গিয়ে মিশত একেবারে বুড়িগঙ্গায়। বর্তমানে এই কুয়োটিকে ঘিরে রাখা হয়েছে, এখানে কাউকে যেতে দেওয়া হয় না। যদিও যেই সুড়ঙ্গের কথা লোকালি শোনা যায়, কিন্তু তার ইতিহাসে কোনো বর্ণনা সেরকম নেই। কিন্তু ইতিহাসে এরকম অনেক সুড়ঙ্গের কথাই আমরা জানতে পারি। 108টা শিব মন্দিরের একেবারে অপোজিটেই রয়েছে এই সুবিশাল এরিয়া। এই সুবিশাল এরিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে বেশ কিছু প্রাচীন মন্দির এবং এই মন্দিরগুলি মূলত টেরাকোটা শিল্পের রীতিতে তৈরি করা। এই যে মন্দিরগুলি রয়েছে, এগুলির নির্মীয় কাল মূলত অষ্টাদশ শতকের শেষের দিক এবং 19বিংশ শতকের শুরুর দিকে। এই যে দেখুন, এই দিকে একটি মন্দির রয়েছে, সত্যি অসম্ভব সুন্দর। যতই এগোচ্ছি ততই অবাক হচ্ছি। এই মন্দিরের রং কিন্তু বেশ উজ্জ্বল রয়েছে। তবুও লোকাল একটি লোকের কাছে জানতে পারলাম তিনি বহুকাল এই জায়গায় রয়েছেন এবং বহুকাল আগে যখন তিনি ছোট ছিলেন, তখন এই মন্দির নাকি আরো উজ্জ্বল ছিল। এটি মূলত মহাদেবের একটি মন্দির এবং মন্দিরের চারিদিকে রয়েছে টেরাকোটার বিভিন্ন ছোট ছোট মূর্তি। এই মন্দির থেকে বেরিয়ে এগিয়ে চললাম আরো বেশ কিছু মন্দির দেখার উদ্দেশ্যে এবং সামনেই দেখতে পেলাম এই বিশাল গোলাকার একটি মঞ্চ। প্রাচীনকালে এরকম মঞ্চ হতো নানান উদ্দেশ্যে, যেমন ধরুন এখানে নানা রকম অনুষ্ঠান করা হতো এবং চারিদিকে বিভিন্ন ধরনের দর্শক বসতেন এবং তারা সেই সব অনুষ্ঠান দেখতেন। আরও বিভিন্ন উদ্দেশ্যে এরকম মঞ্চ তৈরি করা হতো। এগুলোকে বিভিন্ন নামে ডাকা হয়, রাসমঞ্চ বা মণ্ডপও বলা হয় কখনো কখনো। তবে এই স্থানটি যে কিসের কাজে ব্যবহৃত হতো তার কোনো নির্দিষ্ট উল্লেখ এখানে নেই, বা আমিও সত্যি কথা বলতে বুঝতে পারিনি যে কী উদ্দেশ্যে ঠিক ব্যবহার করা হতো এই জায়গাটি। কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। আর তার মধ্যে সেই সময় বৃষ্টি পড়ছিল, বৃষ্টিতে তো আরো সৌন্দর্য বেড়ে গিয়েছিল এইসব জায়গার।
এখন যে মন্দিরগুলি আপনারা দেখছেন এগুলি হলো পঞ্চরত্ন মন্দির। ছোট ছোট 5টা মন্দির পরপর অবস্থিত। প্রথমে 2টো, তারপর একটু ফাঁকা রেখে আরো 3টি মন্দির। এই যে মন্দিরগুলি দেখছেন এগুলি কিন্তু খুব ছোট ছোট এবং মাটি থেকে একেবারে খুব বেশি উঁচুতে অবস্থিত নয়। তবে মন্দিরগুলির বর্তমান অবস্থা খুবই শোচনীয়। কিছু কিছু মন্দির বাঁদিকে বা ডান দিকে হেলে পড়েছে, আর কিছু ভেঙে অনেকটা মাটির নিচে চলে গেছে। এগুলোরও সেরকম মেনটেনেন্স নেই এবং ভেতরে দেবদেবীর বিগ্রহ বর্তমান থাকলেও, যেমন একটি মন্দিরের মধ্যে শিবলিঙ্গ রয়েছে, কিন্তু সেটি অত্যন্ত নোংরা। দেখেই বোঝা যায় যে ভগবানেরও কোনো রকম যত্ন নেওয়া হয় না। আর এই মন্দিরগুলিকে কিন্তু কোনো রকম রঙও করা হয় না। এগুলিকে রং টং করে যত্ন নিলে বেশ ভালো থাকে। কিন্তু পঞ্চরত্ন মন্দির দেখেই তার পাশে সরু রাস্তা দিয়ে চলে গেলাম ভেতরে যে মন্দিরগুলি রয়েছে সেইগুলির দিকে। এইগুলি মূলত রাধা মাধবের মন্দির এবং মহাদেবের মন্দির। এই যে সামনে একটি মন্দির রয়েছে, এটি মহাদেবের মন্দির। এই মন্দিরের ভেতরে রয়েছে সুবিশাল উচ্চতার এক শিবলিঙ্গ, তার সাথে রয়েছে অদ্ভুত সুন্দর টেরাকোটার কাজ। মন্দিরের ছাদটা আপনারা লক্ষ্য করুন, অসম্ভব সুন্দর এবং কি সুন্দর আকৃতিতে বানানো হয়েছে। এই দেখুন প্রাচীন বাংলার টেরাকোটা শিল্পের কিছু নিদর্শন। কি সুন্দর ছোট ছোট মূর্তিগুলিকে মন্দিরের গায়ে আঁকা হয়েছে, তা সত্যিই অকল্পনীয় এবং সৌন্দর্যের দিক থেকে অভাবনীয়। এই দেখুন, বর্তমানে যদিও এই মূর্তিগুলির অধিকাংশই ভেঙে গিয়েছে, এগুলি মূলত যত্নের অভাব, আর কিছুই নয়। এই দেখুন, এই হচ্ছে সুবিশাল শিবলিঙ্গ। এই মন্দিরটি বেশ পরিষ্কার ভেতর থেকে। এই যে এখানে কিন্তু নিত্য পূজা করা হয়। এই দেখছেন শিবলিঙ্গ। আর এই হচ্ছে মন্দিরের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। এই দেওয়াল দেখুন, পোড়ামাটির তৈরি সম্ভবত এই টেরাকোটার এগুলো। তার পাশের একটি মন্দিরেই দেখতে পেলাম এই প্রাচীন কৃষ্ণ ঠাকুরগুলো। এগুলো কিন্তু অত্যন্ত পুরনো, প্রাচীন কালের, এবং এগুলির আকৃতি বর্তমান যে কৃষ্ণ ঠাকুর রয়েছে তার আকৃতির থেকে কিছুটা ভিন্ন। এই দেখুন মন্দিরের বারান্দা এবং মন্দিরের উচ্চতা দেখুন, সুবিশাল, আর কারুকার্য তো অসম্ভব সুন্দর। এই হচ্ছে শ্রীকৃষ্ণ এবং রাধার বিগ্রহ। এখানেও কিন্তু নিত্য পূজা করা হয়। এখন আমরা রয়েছি অম্বিকা কালনার আরও একটি ঐতিহাসিক স্থান পাতালগঙ্গা মন্দিরে। এই মন্দিরটির বিশেষত্ব হলো এইখানে রয়েছে একটি ছোট্ট পাতাল গঙ্গা। মানে এই যে জায়গাটি দেখছেন এটিকে বলা হয় পাতাল গঙ্গা। এই যে জল রয়েছে এটিকে বলা হয় গঙ্গার জল, নাকি গঙ্গার থেকে জল এখানে এসে পৌঁছেছে। কিভাবে পৌঁছেছে তার কোনো যথাযথ ঐতিহাসিক বর্ণনা আমরা দেখতে পাই না। আর দেখতে পাই এই সুবিশাল একটি মন্দির। লোকালয়ে বিভিন্ন রকম কাহিনী প্রচলিত রয়েছে, যেগুলির কোনো ঐতিহাসিক গুরুত্ব বা সত্যতা কিছুই পাওয়া যায় না। আর এখানে রয়েছে ভাবা পাগলার একটি মন্দির। আর এখন যে মন্দিরটি আপনারা দেখছেন এটি হচ্ছে ঝলক মন্দির। এটি সত্যি অদ্ভুত সুন্দর একটি মন্দির। চারিদিকের কারুকার্য তো আপনারা দেখতে পাচ্ছেন, তার সাথেও এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে বিগ্রহ রয়েছে সেটি কিন্তু খোলা থাকে না, ঝলক দর্শন করা হয়। মানে যখন দর্শনার্থী যায় মহাপ্রভুকে দর্শন করতে তখন সেই পর্দা সরিয়ে দেওয়া হয়, যখন কেউ থাকে না তখন ঢেকে দেওয়া হয়, এবং দর্শন আপনারা এক ঝলকের জন্যই করতে পারবেন। তাই এটির নাম ঝলক মন্দির। এখানে যে গাছটি আপনারা দেখছেন সেটি হচ্ছে সুবিশাল একটি তেঁতুল গাছ, এবং এই জায়গাটির নাম তেঁতুলতলা। এই স্থানটির ঐতিহাসিক গুরুত্বের সাথে সাথে ধর্মীয় গুরুত্বও কিন্তু অপরিসীম, এবং চারিদিকে একটি মন্দির আপনারা দেখতে পাবেন। বেশ কিছুদিন আগে কিন্তু এই মন্দির ছিল না, বলতে পারেন নতুনভাবে নির্মাণ করা হয়েছে এই মন্দির।
এই যে তেঁতুলতলা মন্দির দেখছেন, এখানে এসে বিশ্রাম নিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এই অম্বিকা কালনা, যেটা আপনাদের বলছিলাম, নবদ্বীপের একেবারে সামনেই অবস্থিত। তো শান্তিপুর থেকে একবার শ্রী চৈতন্য প্রভু নবদ্বীপ যাচ্ছিলেন এবং পথে বিশ্রাম নিয়েছিলেন এই তেঁতুলতলা মন্দিরে। এই মন্দিরে আজও তার পায়ের ছাপ লক্ষ্য করা যায়। আমরা গিয়ে দেখেছিলাম, সত্যিই একটি পায়ের ছাপ রয়েছে। এই যে এই পদচিহ্ন আপনারা দেখছেন, একটি শিলনোড়ার ওপরে নেওয়া রয়েছে। এটি মনে করা হয়ে থাকে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন, যেটি আপনারা খুব সহজেই দর্শন করতে পারেন। এবং চারিদিকে, মন্দিরের চারিদিকে বর্ণনা রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের নানান গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য কিছু ঘটনা। এই দেখুন, এই হচ্ছে পদচিহ্ন। আর এখন যে স্থানটিতে আমরা রয়েছি, এখানে বিয়ে হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গী নিত্যানন্দ প্রভুর। নিত্যানন্দ প্রভুর বিয়ে দেওয়া হয়েছিল এই মন্দিরটি। এই যে ছোট্ট মন্দির দেখছেন, এটি মূলত একটি চাতালের ওপর অবস্থিত এবং এর অপোজিটেই রয়েছে বিশাল একটি মন্দির, যেখানে নিতাই গৌরকে পূজা করা হয় এবং সেবায়েতরা তাদের পরিবার নিয়ে বসবাস করেন। জাহ্নবী দেবীর সাথে নিত্যানন্দ প্রভুর বিবাহ স্থান। এই জায়গাগুলির ঐতিহাসিক গুরুত্ব কিন্তু নিশ্চয়ই রয়েছে, কিন্তু দুটি জায়গায় দেখলাম তেঁতুলতলা মন্দির খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে, কিন্তু এই নিত্যানন্দ প্রভুর বিবাহ স্থান কিন্তু সেরমভাবে সংরক্ষণ। আমরা যদি সতর্ক হয়ে এইসব স্থানগুলিকে এখন থেকেই না সংরক্ষণ করি, কালের বিলীন নিয়মে কিন্তু একসময় এইসব হারিয়ে যাবে। আমাদের অত্যন্ত সতর্ক হওয়া উচিত এবং সুব্যবস্থার সাথে এইসব জায়গা সংরক্ষণ করে রাখা উচিত।